আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের মাঝে আমি যেই ঘটনা নিয়ে এসেছি, এই ঘটনাটি বগুড়া জেলার শিবগঞ্জ থানার বাঁশোয়ারি গ্রামে এই ঘটনাটি ঘটেছিল 2002 সালে। ঘটনাটি বলেছেন একটি ছোট ভাইয়ের নাম প্রকাশ করতে নিষেধ করেছেন, এই জন্য নামটা প্রকাশ করলাম না, কিন্তু গ্রামের নামটা সত্য। তো ওই গ্রামে 2002 সালে একটা রাস্তা ছিল। ওই রাস্তাটা হচ্ছে মাটির, আর ওই রাস্তাটা পাশে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাটাও মাটির, কিন্তু দুই রাস্তার মাঝে এক রাস্তা ছিল চলিত, আর আরেকটা রাস্তা দিয়ে সন্ধ্যার পর কেউ যাইতো না, কিন্তু এটা শর্টকাট রাস্তা। ওই রাস্তার নাম হচ্ছে বাঁশঝাড়ের রাস্তা, জিনের বাঁশঝাড়। মানে ওই রাস্তার পাশে শুধু বাঁশ আর বাঁশ, বাঁশঝাড়। ওই এলাকায় নাম হয়েছে জিনের বাঁশঝাড়। ভয় কেউ যায় না সন্ধ্যার পর, কেননা ওখানে মুরব্বী মানুষের থেকে শোনা যেত ওখানে জিন বসবাস করে। তো গ্রামের একটি ছেলে চাকরি করে বগুড়া শহরে। তো বগুড়া শহরে চাকরি করার ক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার করে বাড়ি যায়, শুক্রবার বন্ধ থাকে, শনিবার সকালে চলে আসে আবার শহরতে। মোটরসাইকেল আছে, গাড়ি নিয়ে চলে যায়। একদিন শহরের অফিসে কাজ শেষ করে, শহরে কিছু কাজ ছিল, কাজটা শেষ করে রাসেল নামে ওই ছেলেটি মোটরসাইকেলে রওনা দেয় গ্রামের বাসায় যাওয়ার জন্য। তো শিবগঞ্জ যখন গেছে, যাওয়ার পর দেখে রাত বাজে 9:30, আর রাস্তা তো দুইটা। উনি আবার জিন ভূত এসব কিছু বিশ্বাস করতো না। তো বিশ্বাস করা না ক্ষেত্রে যে রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করে ওই রাস্তাটাও নিস্তব্ধ, ওইটাও নিস্তব্ধ। কিন্তু যে রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করে ওইটা দিয়ে গেলে ওর সময় লাগবে ঠিক 40 থেকে 50 মিনিট, শিবগঞ্জ থানা থেকে আর কি। আর যদি ওই রাস্তা দিয়ে যায় তাহলে সময় লাগবে 15 মিনিট। তখন রাসেল সিদ্ধান্ত নিল, আমার কাছে মোটরসাইকেল আছে, এক টানে চলে যাব বাঁশঝাড়ের রাস্তা, ওই জিনের বাঁশঝাড়। হ্যাঁ, মনে সাহস নিয়ে রওনা দেয়। ঠিক রাত 10:30 টান মারে মোটরসাইকেলে, টান মেরে যেতে 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 ওই বাঁশঝাড়ের কাছে যখন যায়, তো বাঁশঝাড় এখনো পার হয়নি। তে দেখে সামনে মনে হয় বাঁশ মনে হয় আস্তে আস্তে করে হেলে আসতেছে, মানে দুই পাশ থেকে বাঁশ মনে হেলে রাস্তার মধ্যে পড়বে এরকম ভাব, কিন্তু পড়েনি। তখন আমি ভাবলো হয়তো বা ঝড় বৃষ্টির কারণে হয়তো বাঁশ একটু হেলে গিয়েছে আগে থেকেই। তো এরই মাঝে হালকা শীতল কুয়াশা, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, নিস্তব্ধ সব কিছু, ধোয়া ধোয়া উঠতেছে, কুয়াশার একটা প্রভাব। এরই মাঝে মোটরসাইকেল চালাতে রাসেল শুনতে পায় কে জানি কানে ফিসফিস করে বলছে, থেমে যাও। রাসেল চমকে উঠল। কে বলল? পিছন দিক তাকায়, এই দিকে তাকায়, কাউকে দেখতে পায় না। ভাবলো সারাদিনে ক্লান্ত কারণে হয়তো ভুল শুনেছে আর কি। আরও গাড়ি স্পিডটা বেড়ে দেওয়ার পরে ওই বাঁশঝাড়ের কাছে যখন গেছে, দেখে বাঁশটা আরও আস্তে আস্তে হেলে আসতেছে, কিন্তু এমনভাবে হেলে যাচ্ছে মানুষ পার হতে পারবে এরকম অবস্থা। থাম করে গাড়িটা ব্রেক করার পরে বাঁশের এই অবস্থা দেখে চারিদিকে মনে হয় বাঁশের শব্দ। বাঁশের পাতার যখন বাতাস ওঠে তখন কিন্তু আপনারা ঠিক জানেন অনেক কিন্তু শব্দ হয়, এরকম শব্দ হচ্ছে। এই দিক কুয়াশা, নিস্তব্ধ, নীরব, শীতল বাতাস। তখন এর মাঝে হঠাৎ করে বাঁশের পাতার মধ্যে রাসেল দেখতে পায় দুইটা লাল লাল চোখ, বড় চোখ, চোখের মধ্যে দেখা যাচ্ছে। এত রাতে কে চোখ বের করে আসে? তখন লক্ষ্য করে দেখে ওই চোখ দুটে আস্তে আস্তে এগিয়ে আসতেছে, রাস্তার দিকে এগিয়ে আসতেছে। তখন কি করবে বুঝতে পারে না। তখন মনে সাহস নিয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করে, এবং তখন রাসেলের মনে পড়ে মুরব্বির কথা। ওই যে বলছিল এটা বাঁশঝাড়, জিনের বাঁশঝাড়, তাহলে ওটা জিনই হতে পারে। তাছাড়া এত বড় বড় লাল চোখ, মনে হয় আগুনের সীসা বের হচ্ছে। ওটা আস্তে আস্তে রাসেলের কাছে চলে আসতেছে, আর কানের কাছে বলতেছে, থেমে যাও, এরকম কথা শুনতে পাচ্ছে। অনুভব করতেছে মনে হয় আশপাশে ওর অনেক কেউ আছে। তখন রাসেল সাহস নিয়ে মোটরসাইকেল স্টার্ট দেয়, এমন জোরে গাড়ি ছাড়ে, এক চান্সে বাঁশঝাড় ওই নিস্তে পাশে চলে যায়। তখন হঠাৎ করে একটু যাওয়ার পরে পিছন দিক চেয়ে দেখে বাঁশগুলো অটোমেটিক সোজা হয়ে চলে গেছে, মানে পড়ে নেই।
যেমন করে আসলো এরকম নেই, সোজা হয়ে গেছে। রাসেল অবাক, ভয় আরো বেশি হলো। তখন পিছনে দেখে যখন সামনের তাকাছে, তখন দেখে বিশাল বড় অবয়ব দাঁড়িয়ে আছে। ওই যে চোখ লাল, হাত ইঙ্গে বেরিয়ে মানে বের করে দিয়ে আছে, হাতের নখ অনেক বড় বড়। এটা দেখার সাথেই গাড়ি অন্য জায়গায় যায়, একটা গাছের সাথে হালকা করে টাফ খায়, খাওয়ার পর ওখানে পড়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরের দিন সকালবেলা মানুষ, কৃষকেরা কাজ করতে আসে, আসার পর রাসেলকে ওখানে যখন অজ্ঞান অবস্থায় পায়, তখন ওখানে একটু হালকা পানি ছিটে দেয়, রাসেলের জ্ঞান ফিরে ফজরের পর। বাবা তুমি এখানে কেন, এই রাস্তায় কেন? তখন বিস্তারিত সব ঘটনা খুলে বলার পর বলতেছে, এই রাস্তা দিয়ে আসা তোমার এখন ঠিক হয়নি, যাও বাসায় চলে যাও। তখন গাড়িটা নিয়ে আস্তে আস্তে বাসায় চলে যায়, গাড়ি রাখে, ফ্রেশ হয়। ফ্রেশ হওয়ার পরে ঠিক 12:30টার দিকে আজান দেয় জুম্মার নামাজের জন্য। বের হয়, জুম্মার নামাজ পড়তে যায়। জুম্মার নামাজ পড়ে আসার পরে বিকালে ওর হালকা গায়ে জ্বর ভাব অনুভব করে, গায়ে জ্বর, এবং শূন্যের দিকে রুমে শুয়ে আছে। তখন চোখ বন্ধ করার পর দেখে হচ্ছে ওই দুইটা চোখের সামনে চলে যাচ্ছে। ভয়ে দমকে লাফ দিয়ে ওঠে, বুকের হার্টবিট বেড়ে যায়। এমন ভয়, গা পুরোটা ঘেমে গেছে শরীর। তখন ঘরের এক কানিতে দেখে, মাটির ঘর ছিল, দেখে ওই লাল দুইটা চোখ চেয়ে আছে রাসেলের দিকে। চিৎকার মেরে উঠছে, বাবা মা চলে যাচ্ছে। কি হয়েছে বাবা? তো রাসেল বলে, সমস্ত ঘটনা খুলে বলে তার বাবা মাকে। তখন তার বাবা ওই মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসে। আসার পর ইমাম সাহেব ঝাড়া দেয়, ফু দেয়, বলে উনি অনেক ভয় পাইছে, এই জন্য ভয়ের কারণে উনি গায়ে জ্বর আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পরে রাসেল চোখ যখন মেলাবে, ঠিক রাত 2টার দিকে দেখে খাট মনে হয় নড়তিছে। উঠে বসে খাটের ওপর, মনে হয় খাটের নিচে কে জানে আছে। পা যে নেমে দিবে খাট থেকে, সাহস পাচ্ছে না। তখন আস্তে আস্তে করে মাথা যখন নিয়ে দিকে দিছে, তখন দেখে খাটের নিচে ওই অবয়বটা শুয়ে আছে, চোখ এরকম ভয়ানক করে। যখনই রাসেলের চোখ পড়ছে অবয়ব মুখের দিকে, তখন ওই অবয়বটা হাসি মেরে উঠছে, চিৎকার মেরে খাট থেকে পড়ে গেছে। তার বাবা মামা চলে যাচ্ছে। আসার পর সমস্ত কিছু দেখার পরে তার বাবা তার কাছে সেই রাত্রে ছিল। ফজরের আজানের আগে বাবা চোখ মিলে দেখে রাসেল নেই, বিছানায় নেই কোথায় গেছে? দেখ ঘরের একটা কানিতে শূন্যর উপর ভেসে আসে রাসেল। আর রাসেল দাঁত ধরে করে হাসতেছে বাপের দিকে। কি আমাকে ডিস্টার্ব করার এত সাহস কোথায় পেল? তখন রাসেল বাপ বলে, তুই কে? আমার ছেলেকে ছেড়ে দে। ছেড়ে দেবো? শূন্যর উপর কিন্তু আছে। বলে, এখন এখান থেকে ছেড়ে দেবো? দিই। ছেড়ে দিছে, ধাম করে কোথায় মাটিতে পড়ে গেছে, তার মাথায় আঘাত লাগছে। পরের দিন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মানজার ওষুধ বড়ি সব কিছু দিয়েছে। দেওয়ার পর সেই দিন আর অফিসে যাইতে পারেনি, মানে বগুড়া শহরে যাইতে পারেনি। কি করবে? আস্তে আস্তে রাসেলের শরীরটা খারাপ হতে শুরু করে। তার অফিসে খোঁজ দিয়ে পাঠায়, রাসেলের প্রবলেম, সমস্যা, অসুস্থ, কয়েকদিনে ছুটি লাগবে। অফিস থেকে 5-7 দিন ছুটি দেওয়ার পরে পরের দিন রাত্রে আরও ভয়ানক অবস্থা। রাসেল শুয়ে আছে, ঠিক রাত 2টা থেকে 3টার মধ্যে। রাসেল কথা বলতে পারতেছে না, হাত পা নাড়াচ্ছে। এরকম কেন হলো? তখন রাসেলের বাবা এসে দেখে রাসেল 2টা হাত তার গলায় চাপা দিয়ে ইংরেজি জিভে বের করে আছে। তখন এলাকার মানুষকে ডাক দিছে রাসেলের বাপ, সবাই চলে যাচ্ছে। আসার পর 2 হাতটা ওখান থেকে সরে নেওয়ার পর দেখে গলায় অনেক গর্ত দাগ, এবং রাসেলের জ্ঞান নেই। অল্প একটু পর জ্ঞান ফেরার পরে রাসেল বলতেছে, স্বপ্নে কে যেন আমাকে মারতে আসছিল, আমার গলায় চাপ দিয়ে ধরেছিল, এই জন্য আমি চিৎকার করছি, কিন্তু কেউ শুনতে পারেনি। আমার বাবা আমার পাশে এসে বসছে, আমি আমার বাবাকে দেখতে পাচ্ছি, কিন্তু বাবাকে বলবো কিছু বলতে পারতেছি না, কেননা আমার গলায় চাপ দিয়ে ধরে আসলো। পরের দিন সকালে ওই গলার দিক দেখে লোকের দাগ, কি করবে বুঝতে পারে না। এলাকার মহল্লার মুরব্বীরা সমস্ত মানুষ বলে, ওকে কবিরাজের কাছে নিয়ে যাও। তখন পাশের গ্রামের একটি কবিরাজ আছে, ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় রাসেলকে। যাওয়ার পরে কবিরাজ বলতেছে, আমার একটু সময় লাগবে, একটু আমাকে সময় দাও, আমি এরই মধ্যে এটি সব কিছু দেখে আমি বলতেছি। হ্যাঁ, একটু সময় দেয়। সময় দেওয়ার পরে ঠিক আধা ঘন্টা পর বলতেছে, রাসেল যখন মোটরসাইকেল নিয়ে ওই বাঁধঝাড় দিয়ে আসে, তখন দুষ্ট একটা জিন ওকে ধাওয়া করেছে, এবং ওই জিনের হাত থেকে ওই ওখান থেকে বেঁচে ঠিকই ফিরে যাচ্ছে, কিন্তু ওই জিনটা
ওকে সহজে ছাড়েনি আর কি, পিছনে লাগছে ওর ক্ষতি করার জন্য, ওর ক্ষতি করতে পারে এই জন্য। কিন্তু সেদিনকে যে ঘাড়ে চাপ দিয়েছিল, গলায় চাপ দিয়েছিল, ওইটা কিন্তু ওই জিনই সব কিছু করছিল। তাহলে ওই জিনের কাছ থেকে বাঁচার কোনো উপায় নেই? তার বাবা বলতেছে উপায় তো অবশ্যই একটা না একটা আছে, আমি ব্যবস্থা করতেছি, আপনার টেনশন করেন না, আমি কিছু তাবিজ দিচ্ছি, আমি কালকে আপনাদের বাসায় যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, রাসেল চলে আসে বাড়িতে। আসার পরে রাসেল দেখে তাবিজ দেওয়ার পরে সেই রাতটা ঠিক মতো চলে যায়। কিন্তু ঘটনা ঘটে সেই রাত্রি মানে পরের দিন সকালে রাসেল গায়ে এত শক্তি, ভাত খাইতে দিছে, এক পাতিল ভাত পুরোটাই রাসেল একা খাইয়ে ফেলে দিয়েছে। অবাক করা কাণ্ড। তখন তার বাবা বুঝতে পারলো এ তো রাসেল খাচ্ছে না, ওটা অন্য কেউ খাচ্ছে। মহল্লার লোক ভরে গিয়েছে, শক্তি থেকে আটকানো যায় না। একজন মুরব্বী এসে মনে মনে দোয়া পড়তেছে। তখন রাসেল বলে, কিরে বুড়া, দোয়া পড়তেছিস? দোয়া পড়ে কি করবি? তোর বড় অবস্থা তো আবার কিছু করতে পারবে না। তখন ওই মুরব্বী বলে, আমি দোয়া পড়তেছি। ওই কেমনে জানলো? সবাই ভয় খেয়ে গেছে, রাসেল লোক দেখলেই সবাই ভয় করে। তখন ঠিক সেই রাত সন্ধ্যার দিকে ওই হুজুর চলে আসে, কবিরাজ। আসার পরে মানুষজন ভরে যায়। তখন রোকেয়া করতে শুরু করে। এক পর্যায়ে ঠিক আধা ঘন্টা পর রাসেলের শরীরে ওই জিনটাকে হাজির করানো হয়। হাজির করানোর পর বলতিছে, জিনকে যখন প্রশ্ন করে, হুজুর তুই এই ছেলেকে কেন ডিস্টার্ব করলি? তখন বলতিছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন মোটর সাইকেল নিয়ে আমায় আঘাত করেছে, আমি আঘাত পেয়েছি, এই জন্য ওকে ধরেছি, ওকে আমি ওই বাঁধ ঝাড়ে নিয়ে যেই মেরে ফেলে দেবো। তারপরে হুজুর বলতিছে, এত সব কিছু সস্তা না, তুই যদি পারিস তাহলে ওকে মার, আমিও দেখতেছি আমি কিছু করতে পারি কি পারি না। এ কথা বলার পরে হুজুর রোকেয়া করতে শুরু করে। হাত পা সমস্ত কিছু ছটপট করতে শুরু করে রাসেল। ক্ষণিকের মধ্যে রাসেল কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। রাসেলের কণ্ঠ হয়ে যায় বিভক্ত একটি কণ্ঠ। তখন বলে, আমায় ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাব। তখন হুজুর বলে, তুই তো যাবি, আমি যদি যাইতে দিই তুই তো আবার আসবি, তুই ডিস্টার্ব করতেছিস, তুই পাড়ার মধ্যে ঢুকছিস, পাড়ার মানুষের ক্ষতি করার চেষ্টা করবি, ওই বাচ্চারে আরও জিন আছে, কারণ তো ক্ষতি করে না, তুই কেন করতে শুরু করলি? তখন হুজুরের কাছ থাকা জিনগুলোর মাধ্যমে খোঁজ নেয়, ওই যে জিনটা ধরেছে ওই জিনটা দুষ্ট, আর ওই বাঁধঝাড়ে যত সব জিন আছে সবাই ভালো, শুধু এই জিনটাই খারাপ। ওই জিনটা ও বাকি জিনদেরকেও ডিস্টার্ব করে। তখন হুজুর রোকেয়া পড়তে পড়তে ওই মানে ওই জিনটাকে মেরে ফেলে দেয়। জিনের মাধ্যমে হুজুরের শক্তিতে এবং আল্লাহর রহমতে ওই জিনটাকে ধ্বংস করে দেয়। রাসেল ছটপট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন রাসেলের জ্ঞান ফেরে, তখন রাসেল কি হয়েছে, কি ঘটনা ঘটেছে, রাসেল কেউ বলতে পারে না। তখন হুজুর রাসেলকে বলে, এখন তোমার শরীর কেমন? তখন রাসেল বলে, এখন আমার শরীর ভালো, কিন্তু শরীরটা ব্যথা। তাবিজ দেয়, পানি পড়া দেয়, সমস্ত কিছু দেওয়ার পরে রাসেল আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। কিন্তু এই ঘটনার পর থেকে ওই মহল্লার কেউ সন্ধ্যার পর থেকে ওই রাস্তা যায় না। বাঁধঝাড় সবাই জানে ওটা জিনের বাঁধঝাড়। এখনও ওই বাঁধঝাড় আছে, কিন্তু আশপাশে বসত বাড়ি হয়ে গেছে, বাঁধঝাড় খুব কম, আর জিনের কোনো প্রভাব এখন ওই রাস্তায় দেখা খুব একটা যায় না। এই ঘটনাটি লিখে পাঠাইছেন একটি ছোট ভাই তার নাম না বলার জন্য অনুরোধ করেছে, এই জন্য বললাম না। আপনারা এখনও খোঁজখবর নিতে পারেন বগুড়া শিবগঞ্জ থানায় গিয়ে। সবাই ঘটনাটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে বলে যাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ঘটনা জানি না কতটা সত্য, কিন্তু ঘটনাটা শুনে চোখে পানি চলে আসছে। চলুন ঘটনা শুনে নেওয়া যাক। মৃত মায়ের আত্মা কি সত্যি নিজের সন্তানকে পাহারা দিতে পারে? ফুলপুর রেল স্টেশনের এই ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে। আসসালামু আলাইকুম সকল অডিয়েন্সকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ আপনাদের কাছে এমন একটি ঘটনা শেয়ার করতে চাই, যেটি বহু বছর আগে আমার এক পরিচিত মানুষের পরিবারের সঙ্গে ঘটেছিল। ঘটনাটি আমাকে শুনিয়েছিলেন আমার এক সাবেক শিক্ষার্থী। প্রথমবার যখন আমি ঘটনাটি শুনি, তখন মনে হয়েছিল হয়তো এটি কোনো কল্পকাহিনী, কিন্তু যেভাবে তিনি ঘটনাটির প্রতিটি অংশ বর্ণনা করেছিলেন
এবং যেভাবে সেই পরিবারের মানুষগুলো আজও ঘটনাটির কথা বলতে গিয়ে শিউরে ওঠেন, তাতে আমি বিষয়টিকে একেবারে উড়িয়ে দিতে পারিনি। ঘটনাটি প্রায় 1976 সালের দিকে। তখন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার একটি পুরনো রেল স্টেশন ছিল আশপাশের এলাকার মানুষের প্রধান যাতায়াতের কেন্দ্র। প্রতিদিন অসংখ্য যাত্রী সেখানে আসা যাওয়া করত। পণ্যবাহী ট্রেনের গর্জন আর মানুষের কোলাহলে সারাদিন মুখর থাকত স্টেশন চত্বর। একদিন বিকেলের দিকে হঠাৎ স্টেশনে ভয়াবহ চিৎকার শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ছুটে যায় রেল লাইনের দিকে। সেখানে গিয়ে মানুষ যে দৃশ্য দেখেছিল তা অনেকেই মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারেনি। একজন অচেনা নারী ট্রেনের নিচে কাটা পড়ে মারা গিয়েছিলেন। তার শরীরের অবস্থা ছিল অত্যন্ত বিভৎস, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল তার বুকে শক্ত করে জড়িয়ে থাকা কয়েক মাস বয়সী একটি শিশুকন্যা। উপস্থিত সবাই ধারণা করেছিল শিশুটিও হয়তো বেঁচে নেই, কিন্তু কাছে গিয়ে দেখা গেল শিশুটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় মায়ের বুকের ভেতর ঘুমিয়ে আছে। তার শরীরে একটি আঁচও পর্যন্ত লাগেনি। স্টেশনের কর্মচারীরা এবং স্থানীয় লোকজন মিলে মহিলার পরিচয় খোঁজার চেষ্টা করে। আশপাশের গ্রামে খবর পাঠানো হয়, কয়েকদিন অপেক্ষা করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ তাকে চিনতে পারেনি। কোনো আত্মীয়স্বজনও তার খোঁজে আসেনি। শেষ পর্যন্ত অজ্ঞাত পরিচয় হিসেবেই তাকে দাফন করা হয়। সেই স্টেশনে কাজ করতেন জহিরুল ইসলাম নামে এক কর্মচারী। তার স্ত্রী সালেহা খাতুনের সঙ্গে দীর্ঘ 12 বছরের সংসার ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। শিশুটিকে দেখে তাদের মন গলে যায়। তারা সিদ্ধান্ত নেন যদি কেউ শিশুটির দাবি নিয়ে না আসে তাহলে তারা তাকে নিজেদের সন্তান হিসেবে বড় করবেন। কয়েক সপ্তাহ অপেক্ষার পরও যখন কেউ এলো না, তখন শিশুটিকে তারা ঘরে নিয়ে আসেন। তার নাম রাখা হয় মেহেরিন। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল। শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগল, কিন্তু কয়েক মাস পেরোতেই তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করল যার কোনো ব্যাখ্যা তারা খুঁজে পাননি। রাত গভীর হলে জহিরুল সাহেব মাঝে মাঝে অনুভব করতেন ঘরের ভেতরে কেউ হাঁটছে। কখনো মনে হতো কারো পায়ের শব্দ উঠোন থেকে ঘরের দিকে এগিয়ে আসছে। কখনো মনে হতো জানালার বাইরে দাঁড়িয়ে কেউ নিঃশব্দে তাকিয়ে আছে। আলো জ্বালালে কিছুই দেখা যেত না। প্রথম দিকে তিনি বিষয়গুলো গুরুত্ব দেননি, ভেবেছিলেন হয়তো ক্লান্ত শরীরের ভুল অনুভূতি। কিন্তু এক রাতে এমন কিছু ঘটল যা তাদের জীবন বদলে দেয়। সেদিন জহিরুল সাহেব রাতের ডিউটিতে ছিলেন। সালেহা খাতুন মেহরিনকে পাশে নিয়ে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তিনি হাত বাড়িয়ে শিশুটিকে স্পর্শ করতে গিয়ে দেখেন বিছানা খালি। তার বুকের ভেতর যেন ধক করে ওঠে। মুহূর্তের মধ্যে ঘুম উধাও হয়ে যায়। তিনি উঠে বসে চারদিকে তাকাতে থাকেন। ঠিক তখন জানালার ফাঁক দিয়ে আসা ম্লান আলোয় তিনি দেখতে পান ঘরের এক কোণে সাদা কাপড় পরা অস্পষ্ট একটি নারী অবয়ব শিশুটিকে কোলে নিয়ে ধীরে ধীরে হাঁটছে। দৃশ্যটি এতটাই অস্বাভাবিক ছিল যে তিনি প্রথমে নড়তেও পারেননি। মনে হচ্ছিল শরীরের সমস্ত শক্তিকেও কেড়ে নিয়েছে। কয়েক সেকেন্ড পর তিনি ভয়ে চিৎকার করে ওঠেন। চিৎকার শোনার সঙ্গে সঙ্গে অবয়বটি মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়। সেই দৃষ্টিতে ছিল অদ্ভুত এক মমতা আর গভীর বিষাদ। তারপর মুহূর্তের মধ্যে সেটি শিশুটিকে বিছানায় শুইয়ে দেয় এবং বাতাসের মতো মিলিয়ে যায়। পরদিন সালেহা খাতুন পুরো ঘটনার স্বামীকে খুলে বলেন। জহিরুল সাহেব প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু এরপর তিনিও কয়েকবার রাতের অন্ধকারে অস্বাভাবিক ছায়া দেখতে পান। কখনো দরজার পাশে দাঁড়িয়ে থাকা একটি নারী অবয়ব, কখনো উঠোনের শেষ প্রান্তে সাদা পোশাক পরা কাউকে, কখনো আবার শিশুর ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা একটি ছায়া। তারা স্থানীয় মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন কবিরাজ এবং অভিজ্ঞ বয়স্ক মানুষের সঙ্গে কথা বলেন। কেউ বলেন এটি জিনের ঘটনা, কেউ বলেন মৃত মায়ের আত্মা সন্তানের কাছে ফিরে আসে, আবার কেউ বলেন অদৃশ্য কোনো সত্তা শিশুটিকে পাহারা দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে মেহরিন বড় হতে থাকে, কিন্তু তার আচরণ ছিল অন্য শিশুদের থেকে সম্পূর্ণ আলাদা। সে খুব কম কথা বলতো।
একা থাকতে পছন্দ করত। অনেক সময় তাকে দেখে মনে হতো সে যেন অদৃশ্য কারো সঙ্গে কথা বলছে। মাঝে মাঝে তাকে উঠোনে বসে হাসতে দেখা যেত, কিন্তু আশপাশে কোনো মানুষ থাকত না। একদিন সালেহা খাতুন তাকে জিজ্ঞেস করেছিলেন সে কার সঙ্গে কথা বলে। মেহেরিন শান্তভাবে বলেছিল, আমার আম্মা আসে, তিনি আমার সঙ্গে গল্প করেন। এই উত্তর শুনে সালেহা খাতুনের শরীর কেঁপে উঠেছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, কেউ তাকে কষ্ট দিলে কিছুদিনের মধ্যেই সেই ব্যক্তি কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ে যেত। কখনো দুর্ঘটনা, কখনো অসুস্থতা, আবার কখনো এমন অদ্ভুত ঘটনা ঘটত যার ব্যাখ্যা কেউ দিতে পারত না। ফলে এলাকার মানুষ ধীরে ধীরে মেহেরিনকে এড়িয়ে চলতে শুরু করে। বছর কেটে যায়, মেহেরিন যুবতী হয়। একসময় তার বিয়ের আয়োজন করা হয়। বিয়ের দিন বাড়ি ভরা মানুষ, চারদিকে আনন্দ আর ব্যস্ততা। কনের সাজে সেজে একটি ঘরে বসেছিল মেহেরিন। সেই সময় জহিরুল সাহেব কিছু কাজের জন্য ঘরে ঢোকেন। দরজার সামনে দাঁড়িয়ে তিনি হঠাৎ থমকে যান। তিনি দেখেন মেহেরিন কারো সঙ্গে কথা বলছে। তার সামনে বসে আছে সাদা শাড়ি পরা এক মহিলা। মহিলার মুখ দেখে জহিরুল সাহেবের বুকের ভেতর বরফ জমে যায়। এই মুখ তিনি আগে দেখেছেন, অনেক বছর আগে, রেল লাইনের পাশে। সেই মৃত নারীর মুখের সঙ্গে এই মুখের হুবহু মিল। তার হাত পা ঠান্ডা হয়ে আসে। তিনি স্থির হয়ে তাকিয়ে থাকেন। মহিলাটি ধীরে ধীরে তার দিকে তাকায়। তার চোখে ছিল অদ্ভুত মমতা। এরপর তিনি দেখেন অবয়বটি আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই সেটি বাতাসে মিলিয়ে যায়। জহিরুল সাহেব কাঁপা গলায় মেহেরিনকে জিজ্ঞেস করেন, তুমি কার সঙ্গে কথা বলছিলে? মেহেরিন অবাক হয়ে উত্তর দেয়, আপনি কি তাকে দেখেছেন? উনি তো আমার মা। ছোটবেলা থেকে উনি মাঝে মধ্যে আমার কাছে আসেন। আজ আমাকে দোয়া করতে এসেছিলেন। এই কথা শুনে জহিরুল সাহেবের মাথা ঘুরে ওঠে। তিনি আর কোনো কথা বলতে পারেননি। সেদিন রাতেই মেহেরিনের বিয়ে সম্পন্ন হয়। সে স্বামীর বাড়িতে চলে যায়। আর আশ্চর্যের বিষয় হল, সেই দিনের পর আর কখনো কোনো ছায়া দেখা যায়নি, কোনো অদ্ভুত শব্দ শোনা যায়নি। কেউ আর রাতের অন্ধকারে সাদা শাড়ি পরা কোনো নারীকে দেখতে পায়নি। মনে হয়েছিল বহু বছরের এক রহস্য সেদিনই শেষ হয়ে গেছে। কিন্তু আজও যারা ঘটনাটি জানেন তারা বলেন, পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যেগুলোকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। কিছু রহস্য হয়তো মানুষের বোঝার বাইরেই থেকে যায়। আর সেই কারণেই এত বছর পরও মেহেরিন এবং তার অদৃশ্য পাহারাদারের ঘটনাটি মানুষের মুখে মুখে ফিরে বেড়ায়। প্রিয় বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের এই ঘটনাটি অত্যন্ত আকর্ষণীয়, ভয়ঙ্কর একটি ঘটনা। দেরি না করে ঘটনায় চলে যাই। আমাদের স্কুলের ম্যাথের টিচার ছিলেন সাধনচন্দ্র সরকার স্যার। আমরা একটা লোকও তাকে দেখতে পারতাম না। স্যার মানুষ হিসেবে খুবই ভালো লোক ছিলেন। বিয়ে করেননি, সংসারে কেউ ছিল না। সারাদিন স্কুল নিয়ে পড়ে থাকতেন, বাসায় ফিরতেন রাতে। তার জীবনের বেশিরভাগ সময়টাই তিনি স্কুলের পেছনে দিয়েছেন। এমন লোককে অপছন্দ করার কোনো মানে হয় না, কিন্তু আমরা খুব অপছন্দ করতাম। কারণ স্যার ছিলেন কড়া, ভীষণ কড়া। পড়া না পারলে বেত দিয়ে পশ্চাৎ দেশে মারতে মারতে চামড়া তুলে ফেলতেন। কত ছাত্র যে স্যারের মার খেয়ে পরে 7 দিন লুঙ্গি পরে স্কুল করেছে তার কোনো হিসাব নেই। স্যার যে এত কড়া ছিলেন, এর জন্য ছাত্রদের পাশাপাশি টিচাররাও তার উপর খানিকটা খ্যাপা ছিলেন। এখন যুগ পরিবর্তন হয়েছে। আগের মতো মারধরের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কোনোটাই নেই, বরং এটা ভয়াবহ অপরাধ। এটা স্যারকে বোঝানোর মতো কেউ ছিল না, কারণ এই স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই ছিল স্যারের ছাত্র। স্টুডেন্টদের বাবারাও কোনো কালে স্যারের ছাত্র ছিল।
তাই স্যারকে যে সাহস করে কেউ কিছু বলবে এরকম বৃহৎ কলিজার অধিকারী কেউ ছিল না। স্কুলের ফাংশনগুলোতে স্যার যখন আস্তে করে তার জালি বেতটা নিয়ে এসে দোলাতে দোলাতে চেয়ারে বসতেন, তখন ছাত্র, শিক্ষক, ছাত্রের বাপ মা সবাই দুরু দুরু বুকে তাকিয়ে থাকত। হেডমাস্টার স্যার ঘন ঘন বাথরুমে যেতেন, বাথরুম সেরে এসে পানি খেয়ে আবার বাথরুমে যেতেন। সাধন স্যার বিরক্ত মুখে বলতেন, আজগর, তোমার এতবার বাথরুমে যাওয়া লাগছে কেন, আর পানি খাওয়া লাগছে কেন? পানি কম খেলেই তো পারো। হেড স্যার কাচুমাচু করে বলতেন, জি স্যার, ঠিক বলেছেন স্যার, বলেই আমার বাথরুমে যেতেন। আমরা হেড স্যারকে নিয়ে আফসোসই করতাম। বেচারা ক্লাসে একদম রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যান, তর্জন গর্জন করে সবাইকে অস্থির করে দেন। আর সাধন স্যারের সামনে বেচারি কেঁচো একদম। আহারে, হেড স্যার হয়েছে বলে মোস্ট সিনিয়র স্যারের পাশেই বসতে হচ্ছে তাকে। হেড স্যার পোস্টটা পাওয়ার জন্য মনে মনে কতই না আফসোস করতেন তিনি তখন। কিন্তু সবাই যে একরকম হবে তা তো না। আমাদের ব্যাচটা ছিল স্কুলের মধ্যে সবচেয়ে বদ টাইপ ব্যাচ। এখনও পিয়ন মামারা বলেন আমাদের মতো দুর্ধর্ষ ব্যাচ নাকি এর আগে স্কুলে একটাও আসে নাই, আর আসবেও না। এমন নাকানি চোবানি খাওয়াতাম আমরা স্কুলের সবাইকে। স্কুলের টিচাররা ক্লাসে ঢোকার আগে খুব করে মনে মনে আয়াতুল কুরসি পড়ে আসতেন। আমাদের এই ব্যাচের ওপর একদিন সাধন স্যার অপারেশন চালালেন। ক্লাস 10-এর টেস্ট পরীক্ষার 1 মাস আগের ঘটনা। ক্লাসে পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ শিখে আসতে বলেছিলেন, কেউ শিখে আসেনি। স্যার সবার পিছনে মারতে মারতে ধুলো বের করে দিলেন। এর পরের 15 দিন ক্লাস 10-এর সবাইকে লুঙ্গি পরে ক্লাস করতে হলো। আমাদের ব্যাচের নাম হয়ে গেল লুঙ্গি ব্যাচ। এই অপমান তো এইভাবে সহ্য করা যায় না। ঠিক হলো, সাধন স্যারকে একটা শিক্ষা দিতে হবে, কঠিন শিক্ষা, যাতে তিনি এমন কাজ আর জীবনে না করেন। এই কাজের জন্য ক্লাসের বাঘা বাঘা 5 জন ছাত্রদের নির্বাচন করা হলো। এই 5 জন ছাত্রের মধ্যে আমার মতো অধমও পড়ে গেলাম। একটা প্ল্যান করা হলো স্যারকে শিক্ষা দেবার জন্য। ক্লাসের প্রত্যেক ছাত্র সেই প্ল্যান নিয়ে যাচাই বাছাই করে প্ল্যানের মধ্যে ফাঁক ফোকর সব ঠিক করে ফেলল। একসাথে সবার কাছ থেকে চাঁদা তুলে প্রয়োজনীয় সরঞ্জামাদি কেনা হলো। এরপর প্ল্যান এক্সিকিউট করার দিনও ঠিক হয়ে গেল। ব্যাপার হলো, সাধন স্যার খুব রাতে যেতেন স্কুল থেকে। তার বাড়ি ছিল আমাদের গ্রামের উত্তরে। 1 ঘন্টার মতো লাগতো তার বাড়িতে যেতে। তিনি হেঁটেই যেতেন বাসায়। কি বৃষ্টি, কি ঝড়, কি অমাবস্যা, সবসময়ই তিনি একই পথ দিয়ে বাড়ি ফিরতেন। তার বাড়ি ফেরার পথে একটা আম বাগান পার হতে হতো। ঘন আম বাগান, আম গাছ ছাড়া ওই বাগানে আর কিচ্ছু নাই। তেমন লোকজনও থাকতো না সেখানে রাতের বেলা। শুধু আম আসার সময়টা ওখানে লোকে পাহারায় থাকতো, অন্য সময়টা খালি। লোকে বলা বলি করতো ওইখানে অদ্ভুত জিনিসপাতি দেখা যায়। একটু বদনাম ছিল আমবাগানটার। সাধন স্যার মনে হয় এসবের ধার ধারতেন না। সুন্দর করে সেই আমবাগান পেরিয়েই বাসায় যেতেন। আমাদের প্ল্যান এক্সিকিউট করার প্লেস হিসেবে সেই আমবাগানকেই ঠিক করা হলো। আমরা পুরো মাথা থেকে পা পর্যন্ত ঢাকার জন্য কালো জামা বানিয়ে ফেললাম। মুখটাও ঢাকা থাকবে কালো মুখোশে। আমাদের প্ল্যানটা ছিল এরকম, আমরা আমবাগানের শুরু থেকে শেষ পর্যন্ত 5 জন 5 জায়গায় লুকিয়ে থাকব। স্যার যখন আমবাগানের ভেতর ঢুকবেন তখন প্রথমজন স্যারের পিছু নিবে। স্যার অবশ্যই পিছন ফিরে তাকাবেন কে আসছে দেখার জন্য। তখন প্রথমজন লুকিয়ে যাবে, কিন্তু পুরোপুরি লুকোবে না, গাছের আড়াল থেকে মাথা বের করে রাখবে। স্যার সেই মুখোশ পরা কালো মুখ দেখে ভয়ে দৌড়াবেন। তখন দ্বিতীয়জন তার সামনে দিয়ে দৌড়ে তার বাঁ পাশ থেকে ডান পাশে চলে যাবে। স্যার এটা দেখেও ভয় না পেলে কিছুটা দৌড়ে সামনে গেলে দেখবেন তৃতীয় একটা কালো মানুষ গাছ থেকে উল্টো হয়ে ঝুলছে। চতুর্থজন স্যারকে ধাওয়া করবে। পঞ্চমজন স্যারের সামনে 4 হাত পায়ে পড়ে হাঁটতে থাকবে ভূতে পাওয়া মানুষের মতো। রিহার্সাল সবই করা হলো আমাদের। দিন তারিখও ঠিক হয়ে গেল। টেস্টের 1 সপ্তাহ আগে এই কাজটা করা হবে। সেই দিনটা আবার পূর্ণিমা। চাঁদের আলোয় স্যারকে ভয় দেখাতে সুবিধাই হবে। আমরা সব সেই দিন ভয় দেখানোর প্রস্তুতি নিয়ে ফেললাম। নির্দিষ্ট দিন আমরা 8টা বাজতেই আমবাগানে এসে যে যার পজিশনে চলে গেলাম। স্যার 9টা থেকে 10টার মধ্যেই এই জায়গা পার হন। গ্রাম এলাকা বলে লোকজনের যাতায়াত নেই, সব নীরব নিস্তব্ধ হয়ে গেছে। ঝিঝি পোকার ডাক শুনলেও আতকে আতকে উঠতে হয়। 8:30টার মতো বাজে। এই সময়ে একটা ঝামেলা শুরু হলো। ঝড়, প্রচণ্ড ঝড়। ভাগ্যিস আমবাগানে গাছগুলো বেশ মজবুত ছিল বলে হুড়মুড় করে ভেঙে পড়ল না।
আর ঘন আমবাগান বলে বৃষ্টির ফোঁটাও আমাদের স্পর্শ করতে পারল না। আমবাগানের বাইরে থাকলে ভিজে এতক্ষণে জুবুথুবু হয়ে যেতাম। এর মধ্যেই সবাই আবার এক জায়গায় এসে মিটিং করে ফেলেছি যে এই সময়টায় প্ল্যান এক্সিকিউট করা ঠিক হবে কিনা। পরে ঠিক হলো প্ল্যান পোস্টপন্ড হবে না, যেমন ছিল তেমনই থাকবে প্ল্যান। 9টার পর বৃষ্টি একটু কমল, 9:30 নাগাদ একদমই বন্ধ হয়ে গেল। আমরাও মোটামুটি তৈরি হয়ে গেলাম, স্যারের আসার সময় হয়ে গেছে। আমি ছিলাম আমবাগানের একদম শুরুতে। আমারই উপর দায়িত্ব ছিল প্রথমে স্যারের পিছু পিছু যাওয়ার। আমি মোটামুটি তৈরি হয়ে নিলাম, স্যার আসলেই পিছু নিব। আরও 15 মিনিট পর আমবাগানের ভেতর কারো পায়ে হাঁটার শব্দ পেলাম। স্যার আসছেন। আমি মুখোশ পরে তৈরি হয়ে নিয়েছি, গাছের আড়ালে লুকিয়ে আছি। দেখি স্যার আসছেন, চিরচেনা হেলে দুলে হালকা গতিতে। আমাকে পেরিয়ে যাওয়ার পরপরই আমি পিছু নিলাম স্যারের। স্যারের পেছন পেছন যাওয়ার সময় পা দিয়ে জোরে জোরে মাটিতে বাড়ি দিতে থাকলাম। স্যারের মনোযোগ আকর্ষণ করতে হবে, কিন্তু স্যার আর তাকান না। সেই সময় আমবাগানের ভেতর ভীষণ অন্ধকার আর নির্জন। ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। আমি এর আগে অনেকবার এসেছি আমবাগানে, কিন্তু এমন নিস্তব্ধ আমবাগান কখনো পাইনি। নিজের হার্টবিটের শব্দ যেন নিজেই শুনতে পারছিলাম। কেমন একটা ভয় ভয় অনুভব মনকে আচ্ছন্ন করে ফেলছিল। আমি তারপরেও স্যারের মনোযোগ আকর্ষণের চেষ্টা করলাম। স্যার তাকালেনই না, যেমন হেঁটে যাচ্ছিলেন সেভাবেই হেঁটে গেলেন। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। কিরে বাবা, আমার এরিয়া শেষ হয়ে যাচ্ছে, এখনো ভয় দেখাতে পারছি না স্যারকে? এটা কোনো কথা? মান ইজ্জত তো বাধাবনের কাদায় পড়ে ডুবে যাবে। শেষে আর না থাকতে পেরে জোরে একটা চিৎকার দিলাম। এবার স্যার তাকাবেই, না তাকিয়ে কই যাবে সে? আর তাকালেই আমাকে দেখে ভয় পাবে সে, ভীষণ ভয়। কিন্তু যে ব্যাপারটা ঘটল তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এখনও সেই ঘটনার কথা মনে পড়লে আমার সারা গা শিরশির করে ওঠে। স্যার আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু আমরা যেভাবে পেছনের একজনকে দেখার জন্য পুরো শরীর ঘুরিয়ে তাকাই সেভাবে নয়। আমি প্রচণ্ড ভয় আর আতঙ্ক নিয়ে দেখলাম স্যারের মাথাটা 180 ডিগ্রি কোণে আমার দিকে ঘুরে গেছে। শরীরটা তার সামনে, মাথা পিছনে। সেই ভীষণ অন্ধকার গভীর রাতে তিনি আমার দিকে ওইভাবে তাকিয়ে হাসলেন, চোখ বড় বড় করে ভয়ঙ্করভাবে হাসলেন। আমি আর সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারলাম না, কাঁপতে কাঁপতে বসে পড়লাম মাটিতে। এরপর কি হয়েছিল আমার অনেকক্ষণ খেয়াল নেই। অনেকক্ষণ ধরে মাটিতে ওইভাবে বসেছিলাম। পরে যখন সম্বিত ফিরল, কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম। উঠে ধীরে ধীরে বন্ধুদের কাছে গেলাম কি হয়েছে দেখার জন্য। দেখলাম তাদের চোখে হতাশ দৃষ্টি। তারা নাকি অনেকভাবে স্যারকে ভয় দেখানোর চেষ্টা করেছেন। স্যার একদমই ভয় পাননি, চুপচাপ হেঁটে চলে গেছেন। আমি তখন আমার সাথে কি ঘটেছে তাদের বললাম। তারা হাসতে হাসতে মাটিতে পড়ে গেল। বলল, এমনটা কখনো হয় নাকি? স্যারকে ভয় দেখাতে এসে শেষে কিনা তোকে ভয় পাইয়ে বাড়ি ফিরতে হবে। খুব অপমান লাগলো আমার, কিন্তু অপমানের থেকে সেই ভয় আর আতঙ্কটা বেশি ছিল। আমি কি দেখেছি তা তো আমি জানি। ও জিনিস কোনোভাবেই আমার মনের ভুল হতে পারে না। সবাই যে যার মতো বাসায় ফিরে গেলাম। আমাকে অবশ্য সবাই মিলেই বাসায় পৌঁছে দিয়েছিল, কারণ অত রাস্তা একা একা আসা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি নাকি ভয়ে কাঁপছিলাম ভীষণভাবে। আমার বন্ধুদের মায়াই হয়েছিল আমাকে দেখে। বাসায় আসতে আসতেই ওদের কথাবার্তা শুনছিলাম। এভাবে কেউ হাল ছাড়বে না, স্যারকে ভয় দেখাতেই হবে, কাল নতুন একটা প্ল্যান নিয়ে আগাতে হবে, এর চাইতেও ভয়াবহ কোনো প্ল্যান। এই প্ল্যান এবার আর ব্যর্থ হবে না। আমি অবশ্য ঠিক করেছিলাম ওদের প্ল্যানে থাকব না। একবার প্ল্যান এক্সিকিউট করতে গিয়েই আমার জান বের হয়ে গেছিল প্রায়। আর ওসবের মধ্যে আমি নেই। এরপরের গল্প সংক্ষিপ্ত। স্যারকে আর আমরা ভয় দেখাতে পারিনি, সেই সুযোগ আর আসেনি। সেই দিন আমরা যখন স্যারকে ভয় দেখানোর জন্য আমবাগানে লুকিয়েছিলাম, তখন সেই আমবাগান থেকে 1 কিলোমিটার দূরে স্কুলের ধারে লোহার পুলের কাছে একটা বাজ পড়েছিল। বাজটা পড়েছিল ঠিক সাধন স্যারের ওপর। সাধন স্যার সেখানেই মারা যান, স্পট ডেড। পরদিন স্কুলে গিয়ে আমরা এই ভয়ঙ্কর কথাটা শুনতে পাই। পুরো স্কুল শোকে মহীয়মান হয়ে গিয়েছিল। স্যারকে ভয় পেলেও সবাই মনে মনে খুব মায়া করতেন স্যারকে। স্যারের মৃত্যুর শোকে 3 দিন স্কুল বন্ধ ছিল।
এবার আপনাদের মনে যে প্রশ্নটা এসেছে সেটা নিয়ে বলি। স্যার যদি আমবাগানের 1 কিলোমিটার আগে মারা গিয়ে থাকেন, তবে সেদিন আমবাগানে আমরা কাকে দেখেছিলাম? এর সহজোত্তর আমরা জানি না। ওই দিন আমরা সত্যিই স্যারকে দেখেছিলাম, না স্যারের মতো রূপে অন্য কিছু এসেছিল আমাদের কাছে, তা আমরা জানি না। এখনো জানতে পারিনি, জানার চেষ্টাও করিনি। তবে আপনাদের যদি জানার ইচ্ছা থাকে, তাহলে প্রতি মাসের পূর্ণিমার দিনটায় আপনারা আমবাগানে এসে বসে থাকতে পারেন। হয়তো এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। কারণ গ্রামের অনেকেই নাকি দেখেছে প্রত্যেক পূর্ণিমা রাতে এখনো আমবাগানের ভেতর দিয়ে স্যারের মতো দেখতে কেউ একজন হেঁটে যায় নিঃশব্দে। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।